Hello, this is Nishat Kader. I am an ACC affiliate and also an income tax practitioner. I also practice company matters related to income tax, and being a co-faculty of global law in Edbase professionals, I often hear that many of you ask, why should we study global law seriously and what impact is it going to make on our OBU degree and its class determination? I am here to answer all your questions now, and I am also going to talk about one of the most difficult chapters for the students in global law that I have seen, that is insolvency and administration. Okay, so কেন ইম্পর্টেন্ট গ্লোবাল লর মার্ক F4 এর, যেটাকে আমরা আগে F4 বলতাম এখন বলি গ্লোবাল ল, সেটার মার্কটা আপনাদের জন্য এজন্য ইম্পর্টেন্ট কারণ যখনই আপনি একজন এসিসি স্টুডেন্ট হিসাবে ওবিইউ ডিগ্রিটা নিতে যাবেন অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি থেকে বিএসসি অনার্স ইন অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং, তখন আপনার এভারেজ মার্কিং করা হবে। আপনার একদম F3 এর পরের থেকে যে পেপারগুলো আছে F9 মানে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পর্যন্ত, গ্লোবাল ল থেকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পর্যন্ত আপনি যে মার্কসটা পাবেন সেটার অ্যাভারেজ করা হবে, অ্যারিথমেটিক অ্যাভারেজ। সো এখানে দেখা যায় পরের দিকের পেপারগুলোতে গিয়ে অনেকেই মার্কস তুলতে স্ট্রাগল করে। সো আমি বলতে পারি যে এই গ্লোবাল লটা একটা পাওয়ার প্লের মতো। ক্রিকেট খেলায় যেমন প্রথম 10 থেকে 15 ওভার পাওয়ার প্লে থাকে, সেখানে আপনি যদি ইচ্ছা করেন অনেক রান উঠাতে পারেন। গ্লোবাল লটা এরকম, একটু সিনসিয়ার হলে আপনি এখানে যে মার্কস তুলতে পারবেন সেই মার্কসটা আপনাকে ভবিষ্যতে এই অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটির ডিগ্রিটাতে অন্তত আপার সেকেন্ড ক্লাস পেতে ভালোভাবে সাহায্য করবে। কারণ যে রিসার্চ প্রজেক্টটা জমা দিতে হয় সেই প্রজেক্টে গ্রেড সি আসার সম্ভাবনা অনেক বেশি। সো সেই ক্ষেত্রে এই গ্লোবাল লর মার্কসটা আরো ইম্পর্টেন্ট হয়ে যায়। ওকে, সো এই গ্লোবাল লতে মার্কস তুলতে গেলে শুধু চাইলেই তো হবে না, পড়তেও হবে। এখানে যেমন অনেক সহজ বিষয় আছে, তেমন এখানে কিছু কিছু বিষয় আছে যেটা একটু কমপ্লিকেটেড, যেখানে স্টুডেন্টরা স্ট্রাগল করে, অথচ একটু ভালোভাবে পড়লে সেখানে কিন্তু ভালো মার্কস তোলা সম্ভব। যেমন ইনসলভেন্সি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। আমি আজকে আপনাদেরকে একটু ইন শর্ট একটা ধারণা দিতে চাই ইনসলভেন্সি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আসলে ব্যাপারটা কি। তো ইনসলভেন্সি মানে হচ্ছে অসচ্ছলতা। একটা কোম্পানি যখন চলতে পারে না তখন তাকে ইনসলভেন্ট বলা হয়। যখন তার ঋণের পরিমাণ বা লোনের পরিমাণ তার অ্যাসেটের পরিমাণের থেকে বেশি হয়ে যায় তখন তো সে ব্যাংক্রাফট হয়ে যায়। ব্যাংক্রাফট হওয়ার আগের অবস্থা হচ্ছে ইনসলভেন্সি। ইনসলভেন্সিতে আসলে লিকুইডেট করে ফেলাই উত্তম। তো এখান থেকে স্টুডেন্টরা স্ট্রাগল করতে শুরু করে। আমি যদি লিকুইডেশনের দিকে যাই তাহলে লিকুইডেশন হয় তিন ভাবে লিকুইডেশন করা যায়। একটা হচ্ছে শেয়ার হোল্ডাররা করতে পারে, যদি কোম্পানিটি সচ্ছল হয় সেক্ষেত্রে ডিরেক্টরদের সাজেশন অনুযায়ী শেয়ার হোল্ডাররা লিকুইডেশনের সিদ্ধান্ত নিতে পারে। আবার যদি কোম্পানির আর্টিকেলসে লেখা থাকে যে নির্দিষ্ট একটি কাজ শেষ করার পরে আমাকে লিকুইডেশনে যেতে হবে, যেমন পদ্মা বহুমুখী সেতু যদি একটি কোম্পানি হতো তাহলে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ করার পরেই তাকে লিকুইডেশনে যেতে হবে, এমন কথা যদি তার আর্টিকেলসে উল্লেখ থাকতো তাহলে তাকে অবশ্যই লিকুইডেশনে যেতে হতো। এখন সচ্ছল কোম্পানি লিকুইডেশনে যেতে গেলে, ভালো কোম্পানি যেটি ব্যবসা করছে কিন্তু আর করতে চায় না, তার ক্ষেত্রে শেয়ার হোল্ডাররা ভলান্টারি লিকুইডেশন করতে পারে। সেটা খুবই সহজ ব্যাপার। শেয়ার হোল্ডাররা প্রস্তাব দিয়ে স্পেশাল রেজুলেশন পাস করতে হয়। 75% অফ দি শেয়ার হোল্ডার্স মাস্ট অ্যাগ্রি টু দি প্রপোজাল আনলেস আপনার আর্টিকেলে লেখা থাকে যে আপনি অর্ডিনারি রেজুলেশন নিয়ে এটি করতে পারবেন। তবে সাধারণত অর্ডিনারি রেজুলেশন নিয়ে এই ধরনের একটি বড় সিদ্ধান্ত নেওয়াটা উচিত নয়। প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে আপনি রিটেন রেজুলেশন ব্যবহার করতে পারেন উইথ 75% অ্যাকসেপ্টেন্স। সাধারণত লিকুইডেশনের ক্ষেত্রে যেই করুক লিকুইডেশনটা, এটা একটা ইনসলভেন্সি প্র্যাকটিশনারের হাতে তুলে দিতে হয় সিদ্ধান্ত নেওয়ার পরপরই। এখন লিকুইডেশন শেয়ার হোল্ডাররা করতে পারে সচ্ছল কোম্পানি, তবে আপনি যে সচ্ছল সেই প্রমাণটা কিন্তু ডিরেক্টরদেরকে দিতে হবে। মেজরিটি অফ দ্য ডিরেক্টরস মাস্ট সাইন আ স্টেটমেন্ট, যেখানে লেখা থাকবে যে আপনি আপনার আগামী 12 মাসের যেসব দায় আসবে বা লায়াবিলিটিস আসবে, এক কথায় কারেন্ট লায়াবিলিটিস, সেই লায়াবিলিটিসগুলো দেওয়ার সামর্থ্য আপনার আছে। এবং এটা শুধু লিখলেই হবে না, সাথে আপনাকে প্রমাণ হিসাবে দিতে হবে ব্যালেন্স শিট। ওকে,
সো এখন কথা উঠতে পারে যে ইনসলভেন্ট কোম্পানি কিভাবে লিকুইডেট করবে, যে কোম্পানি সচ্ছল না সে কিভাবে লিকুইডেট করবে। সেই ক্ষেত্রে ক্রেডিটররা লিকুইডেশনের উদ্যোগ নিতে পারেন। তবে ক্রেডিটররা লিকুইডেশনের উদ্যোগ নিতে পারেন, লিকুইডেশন বাই ক্রেডিটরস এই কথাটা বললেও এই কথাটা আসলে শেয়ার হোল্ডারদের কাছ থেকে আসে, যে না আমরা তো নিতে পারবো না, যেহেতু কোম্পানিটা সলভেন্ট না, সলভেন্সি স্টেটমেন্ট দিতে পারবে না ডিরেক্টররা। এবং এখানে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এই সলভেন্সি স্টেটমেন্টটি যদি মিথ্যা দেয়া হয়, ইচ্ছাকৃত মিথ্যা সলভেন্সি স্টেটমেন্ট দেওয়াটা একটা ক্রিমিনাল অফেন্স এবং এর জন্য ডিরেক্টরদের জেল আবশ্যক। এটা যদি প্রমাণ করা যায় কোর্টে, জেল আবশ্যক, যে আপনি একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিয়ে দিলেন যেটা ভুল, এবং সেটার উপরে বিশ্বাস করে লিকুইডেশনে গিয়ে পরে ঝামেলা হলে তখন ওই ডিরেক্টরদের জেল ফেস করতে হবে। সো এজন্য যদি ক্রেডিটররা লিকুইডেশন করে তখন আসলে ব্যাপারটা কি দাঁড়ায়, খুব একটা চেঞ্জ হয় না। এক্ষেত্রে শুধু একটা বিষয় আসে, এখানে ক্রেডিটরদের একটা আলাদা মিটিং করতে হয়, শেয়ার হোল্ডারদের একটা আলাদা মিটিং করতে হয় প্রস্তাবটা আসার পরে। শেয়ার হোল্ডাররা মিটিং করার পরে একজন ইনসলভেন্সি প্র্যাকটিশনারকে যে অনুমোদন দিবে অফিসে বসার, ক্রেডিটরদের তাকে পছন্দ হতে হবে এমন কোনো কথা নেই। অধিকাংশ ক্ষেত্রে ক্রেডিটররা চায় তাদের পছন্দ মতো মানুষকে ইনসলভেন্সি প্র্যাকটিশনার হিসেবে বসানোর। তার কারণটা কি? কারণটা হচ্ছে শেয়ার হোল্ডারদের ভিতরে ডিরেক্টররা থাকে এবং এই ডিরেক্টররা যদি তাদের ইচ্ছা মতো ইনসলভেন্সি প্র্যাকটিশনার বসায় তবে একটি সমস্যা হয়। সমস্যাটি হচ্ছে সেন্টার বাইন্ডিং। আপনি যে কোম্পানির ডিরেক্টর সেই কোম্পানির থেকে পদত্যাগ করে আপনি অন্য একটি কোম্পানি খুললেন, সবাই না, মেজরিটি অফ দ্য ডিরেক্টরস থেকে গেল, কয়েকজন মিলে খুললো, এরপরে কোম্পানির অ্যাসেটস বাজার মূল্যের থেকে কম দামে ওই কোম্পানিকে বিক্রি করে দেয়া হলো, যাতে আসলে সাধারণ শেয়ার হোল্ডারদের ক্ষতি হয় এবং ক্রেডিটরদেরও ক্ষতি হয়, কারণ তারা তাদের লোনের অর্থ পুরোটা ফেরত পাবে কিনা এতে সন্দেহ থেকে যায়। এজন্য ক্রেডিটররা একজন ইনসলভেন্সি প্র্যাকটিশনারকে রাখতে চায় যে তাদের পছন্দ মতো। সেই ক্ষেত্রে একটি লিকুইডেশন কমিটি গঠন করতে হয়। 5 জন সদস্য থাকে সেখানে শেয়ার হোল্ডারদের থেকে, 5 জন সদস্য থাকে সেখানে ক্রেডিটরদের থেকে, এবং ওই লিকুইডেটরকে ইনসলভেন্সি প্র্যাকটিশনার যিনি, ওনাকে অবশ্যই প্রত্যেকটি কাজ তার ওই লিকুইডেশন কমিটির সুবিধাটা কি হয়, লিকুইডেশন কমিটির অনুমতি ছাড়া তিনি একটি অ্যাসেটও বিক্রি করতে পারেন। ওকে, সো এখন প্রশ্ন করতে পারেন যে কোম্পানি যে লোন শোধ দিতে পারছে না সে লিকুইডেশন করবে, সেই ক্ষেত্রে ক্রেডিটররা করবে, শেয়ার হোল্ডাররা করবে, নাকি কোর্ট করবে? কোর্ট লিকুইডেশনের অর্ডার দিতে পারে কিছু কিছু টেস্টের পরে। যেমন আপনি যদি একজন ক্রেডিটর হন এবং 750 পাউন্ড বা তার উপরের কোনো অঙ্কের লোন আপনি শোধ করার জন্য কোম্পানিকে 21 দিন সময় দিয়ে একটি লিখিত চিঠি পাঠান। বারবার বলি, ওরাল কথার কোনো মূল্য নেই, লিখিত চিঠি পাঠান। এরপরে কোম্পানি যদি শোধ না দিতে পারে তখন কোর্টে যান, কোর্ট অর্ডার দিবে কোম্পানির লিকুইডেশনের জন্য, এবং এই ক্ষেত্রে কোর্ট একজন রিসিভার বা ওই ইনসলভেন্সি প্র্যাকটিশনারই অন্য নামে তাকে অ্যাপয়েন্ট করবে। এবং কোর্টের রিসিভার যদি সাহায্য চায়, সেক্রেটারি অফ স্টেটকে বলতে পারে একজন রিসিভারকে অ্যাপয়েন্ট করার জন্য, যাতে তার কাজে সুবিধা হয়। এখন কিভাবে প্রমাণ করবেন যে একটা কোম্পানি আসলে ইনসলভেন্ট? একটা কোম্পানির যদি সম্পদের থেকে লোন বেশি হয় সে অবশ্যই ইনসলভেন্ট, সেটার জন্য তার ব্যালেন্স শিট দেখাতে হবে, এবং সে যদি তার ব্যালেন্স শিট দেখাতে রিফিউজ করে তখন সে অবভিয়াসলি কম্পালসারি লিকুইডেশনের দিকে যাবে কোর্ট থেকে। এরপরে ধরুন আপনি দেখাতে পারলেন যে আপনার অ্যাসেট আপনার লায়াবিলিটি থেকে বেশি, কিন্তু আপনি ট্যাক্স দেন না 3 বছর ধরে। এখন সেই ট্যাক্সের জরিমানা সহ সুদ সহ যদি বিপক্ষ প্রমাণ করতে পারে যে এগুলো দিলে আপনি আর সলভেন্ট থাকবেন না, তখন আপনাকে কম্পালসারি লিকুইডেশনের দিকেই যেতে হবে। সো এবং যদি আপনি কোম্পানির কাউকে কোনো ডিরেক্টরের কাজকে পছন্দ না করেন তখন আপনি পিটিশন দায়ের করতে পারেন যে কোম্পানির লিকুইডেশন করা হোক। তবে তার আগে আপনাকে প্রমাণ করতে হবে যে গত 18 মাসের মধ্যে 6 মাস আপনি শেয়ার হোল্ডার এবং আপনার কাছে এছাড়া আর কোনো উপায় নেই এর প্রতিকার করার। এভাবে আপনি কম্পালসারি লিকুইডেশনের দিকে যেতে পারেন, এবং কোর্ট থেকে লিকুইডেশনের অর্ডার দিলে সাথে সাথে ডিরেক্টরদের ক্ষমতা শেষ হয়ে যায় এবং অন্যান্য এমপ্লয়ীদেরও চাকরি চলে যায়, যেটা সাধারণ লিকুইডেশনের ক্ষেত্রে হয় না। ডিরেক্টরদের ক্ষমতা সব ক্ষেত্রেই যায়, তবে সাধারণ লিকুইডেশনে সবার চাকরি অটোমেটিক্যালি যায় না। কোর্ট থেকে লিকুইডেশনের অর্ডার দিলে চাকরি চলে যাবে অটোমেটিক্যালি
শুধু তাদের নয়, রিসিভার যাদেরকে রাখবেন, রিসিভার যাদেরকে রাখলে মনে করবেন যে ওরা থাকলে অ্যাকচুয়ালি রিসিভারের সুবিধা হবে কাজটা করতে। মানে লিকুইডেট করে অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা তো হলো আপনার ক্রেডিটরদেরকে টাকা দিয়ে দেয়া, তারপরে হচ্ছে শেয়ার হোল্ডারদের মধ্যে টাকা ডিস্ট্রিবিউট করা, প্রথমে প্রেফার্ড শেয়ার হোল্ডার, তারপরে সাধারণ শেয়ার হোল্ডার। এটাই আসলে লিকুইডেশনের উদ্দেশ্য। সো লিকুইডেশন এভাবে করলে এরপরে আসে অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশন আসলে কোম্পানিকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা। লিকুইডেশন মানে তো শেষই হয়ে গেল সবকিছু। এখন সবাই যদি শেষ না করতে চায়, অ্যাডমিনিস্ট্রেশন একটা শেষ চেষ্টা করে দেখতে চায় যে আসলে কোম্পানিটা চলতে পারবে কিনা। সেই ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশনের সুবিধা নেওয়া যেতে পারে, সেজন্য একজন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করতে হবে। এটাও শেয়ার হোল্ডাররা করতে পারে, কোর্ট করতে পারে, ডিরেক্টররা শুধুমাত্র সুপারিশ করতে পারে, তাদের এখানে কোনো ক্ষমতা নেই। এবং অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে যেটা হয়, কোম্পানির বিরুদ্ধে আর কোনো কেস কেউ করতে পারে না। কোম্পানির বিরুদ্ধে থাকা সমস্ত কেসের কাজটা স্থগিত হয়ে যায় এবং কোম্পানি কিছুটা সময় পায় রিকভার করার জন্য। এবং অ্যাডমিনিস্ট্রেশনটা তখনই করা হয় যখন দেখা হয় যে লিকুইডেশনে যে আউটকাম আসবে সেই আউটকামের থেকে আমার অ্যাডমিনিস্ট্রেশনের আউটকাম ভালো হতে পারে, অথবা অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া আসলে কোনো উপায় নেই। লিকুইডেশন করলে কিছুই আসবে না, অ্যাডমিনিস্ট্রেশন করে একটু দেখা যাক কি হয়, একটা লাস্ট চান্সের জন্য। ওকে, সো যারা গ্লোবাল লতে একটা ভালো মার্কস তুলতে, অবভিয়াসলি সেলফ স্টাডি করেও গ্লোবাল ল পাস করা যাবে, কিন্তু শুধু পাস করা তো আপনাদের উদ্দেশ্য হতে পারে না। আপনারা আছেন একটা ক্যারিয়ারের জন্য এসিসিএ করেন, এবং ক্যারিয়ারের জন্য কিন্তু আন্ডার গ্রাজুয়েট ডিগ্রিটাও খুব দরকার। সো যারা ওবিইউতে একটা ভালো মার্কস তুলতে চান তাদের জন্য গ্লোবাল ল, বা যেটাকে আগে F4 বলা হতো, সেটা একটা ভালো সুযোগ, আমি যেটাকে পাওয়ার প্লে বলি। সো এই পাওয়ার প্লের সুযোগটা আপনি যদি ম্যাক্সিমাইজ করতে চান, সো দেন আই উইল ওয়েলকাম ইউ টু এডবেস প্রফেশনালস টু জয়েন দি নেক্সট সেশন ইন F4। আমি এই F4 বা গ্লোবাল লতে কো ফ্যাকাল্টি হিসাবে আছি, এবং আমার সাথে অ্যাসোসিয়েটেড ফ্যাকাল্টি হচ্ছে আবু সায়েম স্যার, যিনি একজন ফেলো চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্ট, এবং উনি 14 বছর ধরে এই ধরনের ম্যাটার্সে এক্সপিরিয়েন্সড। সো আশা করি আপনারা যদি আমাদের সাথে জয়েন করেন, আপনারা ওবিইউতে একটা ভালো মার্কস তো তুলতে পারবেনই, এবং অ্যাভারেজটা ভালো থাকবে, এবং আপনাদের বাংলাদেশি কোম্পানি ল নিয়েও কিছু গাইডেন্স আপনারা পাবেন, ট্যাক্স নিয়ে গাইডেন্স পাবেন, যার জন্য ভবিষ্যতে আপনারা যখন অডিট ফার্মে কাজ করতে যাবেন, কেউ যেন আপনাদেরকে না বলে যে আরে এসিসি এরা তো কিছুই পারে না, এটা যেন না বলে। সো যদি নিজেকে কম্পিটেন্ট করে গড়ে তুলতে চান, ভালো একটা মার্কস চান, প্লিজ জয়েন আস। থ্যাংক ইউ।